সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির দি লিজেন্ড অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনাদের সামনে উপস্থাপন করি, তাদের সাথে কথা বলি, আলাপচারিতায় তাদের জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া কথাগুলো শুনি, সেই কথাগুলো থেকে আমরা অনুপ্রেরণা লাভ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ দি লিজেন্ড অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বাংলা ভাষার ছড়া সাহিত্যের প্রবাদ পুরুষ, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব সাজ্জাদ হোসাইন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সাজ্জাদ ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যানভিশন টিভির দি লিজেন্ড অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও এটাই কি করছি, মোবারকবাদ জানাচ্ছি। সাজ্জাদ ভাই, আজকে আপনার জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা শুনবো। আপনার কৈশোর জীবনের কথা শুনবো, আপনার কর্মজীবনের কথা শুনবো আপনার বৈবাহিক জীবনের কথা। তো শুরুতে আপনার ছেলেবেলা নিয়ে একটু শুনতে চাই। ছেলেবেলাটা কেমন কেটেছে? ছেলেবেলা খুব ভালো কেটেছে, কারণ আমি নানাবাড়িতে আমার বেড়ে ওঠা, সেই ভৈরব আগানগর গ্রামে। আর আমি ক্লাস 1-এ ভর্তি হই কুমিল্লা। কুমিল্লা ঠাকুরপাড়া স্কুলে, ওখান থেকেই আমার শুরু আর কি। তারপরে আমি ক্লাস 3-তে ওঠার পরে ঢাকা চলে আসি। ঢাকা এসে ক্লাস 4-এ ভর্তি হই পোস্টাল প্রাইমারি স্কুলে। আচ্ছা, কোথায় এটা? সেটা মতিঝিলে, এখনো আছে সেটা। ওখানে ভর্তি হই। এখানে কি আপনার বাবার চাকরির সূত্রে? আব্বার চাকরির সূত্রে আমরা বিভিন্ন জায়গায় জেলায় ঘুরছি। কুমিল্লা ছিলেন, কুমিল্লাতে বদলিয়ে ঢাকা আসলেন। ঢাকায় 3-তে ভর্তি হলেন? আমি 3-তে ভর্তি হলাম। আচ্ছা, জন্ম কত সালে আপনার? 48-এ। 48, তার মানে আপনি তো ভাষা সৈনিক সেই অর্থে। সেই সময়ের উত্তাল সময়গুলো, 1948 কেবলই দেশ ভাগ হয়েছে। দেখছি আমি বিশিল যাচ্ছে, হচ্ছে দেখছি, একটু মনে আছে তাই? মনে আছে তখন। তো সাজ্জাদ ভাই, আপনার ক্লাস 3-তে ভর্তি হলেন হচ্ছে পোস্টাল প্রাইমারি স্কুলে মতিঝিলে। তো প্রাইমারি স্কুলে ভর্তি হলে আপনার কয় ভাই বোন? 5 ভাই 4 বোন। 4 বোন, 9 ভাই বোন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো আপনার আব্বা কিসের চাকরি করতেন? পোস্টালের লাস্টে উনি ডেপুটি ডাইরেক্টর জেনারেল হিসেবে রিটায়ার্ড করেন। ও, মানে পোস্ট অফিসে জব করতেন? না, পোস্টে। তো আপনার সেই ছেলেবেলার কথাগুলো কেমন লাগে এখন মনে হলে? ভালো। আমি মেইনলি ছেলেবেলার জিনিসটা মনে আছে, শান্তিবাগ ছিলাম। ওখানেই আমার সবচেয়ে ভালো মনে আছে আর কি। কেমন ছিল পরিবেশটা তখন? পরিবেশ খুবই সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ একটা। ওখানে আমরা খেলাধুলা করতাম। আমিও ছিলাম একটা ক্লাবের ক্যাপ্টেন হিসেবে ছিলাম 5-6 পড়ির সময়। ওই সময় ক্যাপ্টেন ছিলেন? মানে ফুটবল ক্রিকেট দুইটাতেই। মানে খেলাধুলোই ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা, তারপরে ভর্তি হলাম আমি গিয়ে ক্লাস 7-এ ভর্তি হলেন। আর আব্বা ভর্তি হয়ে গেলেন সিলেট। ওখানে গিয়ে রাজা হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস 6-এ। আচ্ছা, ওখানে আমি ফার্স্ট বয় ছিলাম। মাশাআল্লাহ। তো এই যে আপনি মানে আপনারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছেন, কুমিল্লা থেকে আসলেন হচ্ছে সিলেট, কুমিল্লা থেকে আসলেন ঢাকা থেকে সিলেট গেলেন। এই যে এক জায়গার বন্ধু বান্ধব এত লোকজনকে ছেড়ে চলে যাওয়া, এটা কেমন? খুব খারাপ লাগতো আর কি প্রথম, কিন্তু ওখানে আবার বন্ধু বান্ধব জুটে যেত, তখন আবার বিষয়টা এত মনে হতো না। তো পড়াশোনায় তো আপনি বললেন যে আপনি ফার্স্ট বয় ছিলেন, তো লেখালেখি শুরু হলো? ওই সিলেট থেকে আমি লিখি। আমি ক্লাস 6-এ পড়ার সময় হঠাৎ লেখার একটা চিন্তা আসলো, লিখলাম, 2-একটা কবিতা লিখলাম। কেমন ছিল প্রথম লেখাগুলো? কিছুই ভালো ছিল না, এখন পড়ে দিয়ে কিছুই হয়নি এগুলো। ওগুলোকে মনে আছে কি লিখেছিলেন? মনে নেই আমার ঠিক, এখন ওই রকম মনে নেই। আচ্ছা, তো সিলেটে আপনি কত বছর থাকলেন? প্রায় 1.5 বছর। আচ্ছা, তারপরে? ওখান থেকে আব্বা বদলি হলেন করাচি। করাচি বদলি যাওয়া, আমরা করাচি যাওয়ার কথা ছিল, পরে আবার বদলি হয়ে আবার চলে আসেন ঢাকায়। ও, করাচিতে উনি একাই গেলেন? একাই গেলেন। ও, ওখানে কতদিন ছিলেন? উনি ওখানে ছিলেন 3 মাস। ও, 3 মাস পরে আবার বদলি হয়ে চলে আসলেন ঢাকায়। ঢাকায় এসে আমরা শান্তিবাগ বাসা নিলাম, ওখানে ছিলাম। ও, শান্তিবাগে কি পরে টোটাল সময়টা ছিল? না, টোটাল সময়টা শান্তিবাগ না, পরে ওখানে আবার কুমিল্লা আব্বা বদলি হয়ে ওখানে গিয়ে
আমি ছিলাম প্রায় 2-3 বছর। শান্তিবাগে? না, কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আমি কুমিল্লা পড়ছি বেশি না, কত 5 পর্যন্ত পড়ছি। না 5 করি নাই, পরীক্ষা দিই নাই তখনও। ও মাঝখানে চলে আসছি আবার আমার নানা বাড়িতে, ওখানে ছিলাম অনেক দিন। ওই করাচি থেকে এসে আপনি গেলেন হচ্ছে ঢাকায়। ঢাকায়। হ্যাঁ। তখন কোন ক্লাসে পড়েন বললেন? 5-এ। 5-এ। তারপরে চলে গেলেন হচ্ছে সিলেটে? সিলেটে ওই 6 ভর্তি গেলাম। আচ্ছা, 6-এ। হ্যাঁ। তা সিলেট থেকে আবার আসলেন হচ্ছে ঢাকায়। ঢাকায়। ঢাকায় এসে উঠলাম সদরঘাট বাংলা বাজার ওখানে। তখন কোন ক্লাস? ওখানে ক্লাস 7-এ ভর্তি হলাম নবকুমার ইনস্টিটিউটে, বক্সিবাজার। আচ্ছা, এখানে কোন ক্লাস পর্যন্ত ওখানে পড়লেন? একটা ম্যাট্রিক দিয়েছি ওখান থেকে। মাশাআল্লাহ, তাহলে একটা দীর্ঘ সময় এখানে। দীর্ঘ সময় কিন্তু। তাহলে লেখালেখিটা কি এখানে এসে শুরু হলো আবার? আবার অল্প স্বল্প আর কি, এখনো পত্রিকা আসে নাই তখনও। ওই আর নিজে নিজে লিখি, রাখি এই। কিন্তু বুঝি না এটা হয়েছে কি না হয়েছে, কিছুই বুঝিনি আমি। লিখছি আর কি। পত্রিকায় লেখা প্রথম ছাপা হলো কবে? অনেক পরে, অনেক পরে, প্রায় কত সালে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন। আচ্ছা, তখন ইত্তেফাকে একটা লেখা ছাপা হয় কচিকাচার আসলে। আচ্ছা, কচিকাচার আসলে তখন সম্পাদক ছিল কে? দাদা ভাই। দাদা ভাই। তো আপনি ইন্টারমিডিয়েট কোথায় পড়লেন? এমনি ঢাকাতে। তার মানে ঢাকাতেই আপনার বেশি সময় থাকা হয়েছে? ম্যাক্সিমাম সময় ঢাকা। আর সেই হিসেবে ঢাকাইয়া বলা যায় আপনাকে? হ্যাঁ, ঢাকা, পুরো ঢাকা। ঢাকার ওই পুরান ঢাকায় ছিলাম অনেক দিন। আচ্ছা, তো তারপরে কোথায় গেলেন? ইন্টারমিডিয়েট পাস করে কোথায় ভর্তি হলেন? জগন্নাথ কলেজে। তো কাছেই তো, সদরঘাটেই তো থাকেন? না, পরে চলে আসলাম আমরা মতিঝিলে, পোস্টাল অফিসার্স কোয়ার্টারে। আচ্ছা, ওই TNT কলেজ যেটা, ওটা পাশে এটা বিল্ডিং, ওখানে। আচ্ছা, তখন ঢাকার পরিবেশ মানে কেমন ছিল? একবারে গ্রামের মতোই আর কি। হঠাৎ হঠাৎ একটা গাড়ি আসতো, যেহেতু আমি যখন প্রথম ঢাকায় আসি, একটা দুইটা গাড়ি আসে, দেখি বাস আসে, ঘোড়া গাড়ি আর গরুর গাড়ি চলছিল বেশি আর কি। আচ্ছা, আচ্ছা। আর তখন ওই কেউ মহিলারা বেরিয়ে পুরা ইয়েটা রিক্সাটা ঘেরাও দিয়ে রাখতো, ওই শাড়ি দিয়ে বা কোনো কাপড় দিয়ে ঘুরে রাখতো। ওই ইয়ে তো দেখছি তাই, ঘোড়ার গাড়ি সেটা কি অবস্থা। আর ট্রেনে ছিল দুই রকম, মহিলাদের ছিল একটা বগি, ওটাতে মহিলাদের একটা মুখ আঁকা থাকতো আর শিখ দেওয়া থাকতো জানার মধ্যে, বাচ্চাটা পরে দেওয়া। যদি অনেকদিন মন ছিল, পাকিস্তান অনেকদিন মন ছিল এটা, পরে আস্তে আস্তে এটা চলে গেছে আবার অন্যরকম হচ্ছে আর কি একসাথে। কিন্তু কোথাও যেতে গেলে আম্মা থাকতো আরেক রুমে, আম্মা থাকতাম আরেক রুমে। তখন মানে ঢাকা এরকম একটা পরিবেশ ছিল যে এত বিল্ডিং টিল্ডিং না, এমন কিছু ছিল না। গ্রামের পরিবেশ, পুরনো বিল্ডিং, বহু পুরনো বিল্ডিং, ম্যাক্সিমাম একতলা, দোতলা কোচিত। আর তখন ছিল বানরের উৎপাত। আচ্ছা, আমরা যেখানে যে বাসা উঠছিলাম বানর না, প্রথম যেখানে উঠছিলাম। তো বানর দেখে কি ভয় পেতেন নাকি? প্রথম ভয় লাগতো, পরে বানর আসতো কাছে, বানর সাথে খেলতেন? হ্যাঁ, বানর আসতো, ছাদের উপর আসতো দেখতে। আচ্ছা, তো ইন্টারের পরে আপনি ভর্তি হলেন জগন্নাথ কলেজে। জগন্নাথে পড়তেন, কিন্তু ফ্যামিলি থাকতো হচ্ছে মতিঝিলে। আচ্ছা, কিন্তু বাসে যেতাম আমরা। তো জগন্নাথে পড়াশোনা শেষ করে কোথায় কি করলেন তারপরে? জগন্নাথে ছিলাম পর্যন্ত। হ্যাঁ, পড়লেন ওখানে। মানে লেখালেখিও মানে পত্রিকায় প্রকাশ শুরু হলো ইন্টারমিডিয়েটে যখন পড়েন। তারপর জগন্নাথে যখন পড়েন তখন কি কোনো সাহিত্য সভা, সাহিত্য আসর? তখন আমার স্যার ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, ওনার কাছে অনেক আমি শিখছি অনেক কিছু। উনি তো বাংলা ডিপার্টমেন্টের বোধহয়। বাংলা ডিপার্টমেন্টে ছিলেন, আমি বাংলায় ছিলাম। জি, আপনি বাংলা স্টুডেন্ট? বাংলা স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা। উনি গাইড করছেন আমার অনেক কিছুই। আমি তখন আমি কলম পত্র বের করি মাঝে মাঝে আর কি, অকেশনাল, ওখানে উনি লিখছেন, খুঁজখুঁজ নিয়েছেন কী হয়েছে আমার পত্রে, কী অবস্থা। মাশাআল্লাহ, মানে কলম কি তখন থেকে আপনি? তখন আমি ওখান থেকে, ওটা হলো অকেশনালি বেরোত 21 ফেব্রুয়ারি, রেগুলার বেরোত 21 ফেব্রুয়ারি। তো আব্দুল মান্নান সৈয়দ, তার সাথে আপনি ওই কলেজ জীবন থেকে আপনি যুক্ত, এবং কলম পত্রিকা তখন বের হতো অকেশনালি, মানে 21 ফেব্রুয়ারি, মেইনলি 21 ফেব্রুয়ারি। তখন আপনি কি পড়াশোনা শেষ? না, শেষ না, এমএ পড়তেছেন। পরে তো কলম পত্রিকা আপনি ডিক্লারেশন নিলাম 81 সালে। 81 সালে, মাশাআল্লাহ।
তো সেইখানে আমার বাংলাদেশ ইসলামিক সেন্টারের সহযোগিতায়, আর্থিক সহযোগিতা এটা বের হওয়া শুরু হয়। তো আপনি লেখাপড়া শেষ করে কোথায় জয়েন করলেন? আমি লেখাপড়া শেষ করে প্রথম পোস্ট অফিসে জয়েন করলাম। আচ্ছা, আপনার আব্বার পেশা? হ্যাঁ, ওখানে জয়েন করলাম। ওখান থেকে আবার গেলাম একটা পত্রিকায়, এটার নাম হলো বাণিজ্য সমাচার। আমাকে ওটা ছেড়ে দিলেন কেন? পোস্টের চাকরি, পোস্ট অফিসে ভালো লাগলো না আমার কাছে। আচ্ছা, ভালো লাগলো না, আমি পরে পত্রিকায় গেলাম। আচ্ছা, পরে একবার একটা অ্যাডভার্টাইজ দেখলাম, খুব ভালো একটা পত্রিকা ছিল, সাপ্তাহিক, অর্ধ সাপ্তাহিক। আচ্ছা, এটার নাম ছিল দেশ বাংলা। ফেরদৌস কুরেশি ছিল এটার সম্পাদক। তা আমি পড়তাম পত্রিকাটা। ওখানে দেখলাম একটা বিজ্ঞাপন যে যাদের কিছু রিপোর্টার নেবে, যাদের লেখাটা রিপোর্টটা ভালো হবে, ছাপা হবে, তাকে রিক্রুট করা হবে। তা আমি ভাবে একটা রিপোর্ট দিলাম ওখানে। 2-3 মাস পরে দেখলাম এটা ছাপা হয়েছে বক্স করে। তো আমার এক ফ্রেন্ড ছিল শেখ তফাজ্জল হোসেন, নাম শুনছি কি জানি না, ইসলাম ফাউন্ডেশনের সবুজ পাতার সম্পাদনা করতেছে। যে ওর কাছে গেলাম যে দেখো তো, আমি দিচ্ছিলাম, এটা ছাপা হইলো। তো ও আবার দেশ বাংলায় কার্টুন আঁকতো। ও কার্টুন আঁকতো ইত্তেফাক রেগুলার। কি নাম? শেখ তফাজ্জল হোসেন। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, কার্টুনিস্ট। তোফা নামের করতো, কার্টুন আঁকতো। বললো চলো যাই। ওখান থেকে গেলাম ইয়েতে 16 নম্বর বঙ্গবন্ধু জিন্নাবিন্দু, তখন দেশ বাংলার অফিসে। দেশ বাংলা 3-4 তলা উঠলাম, উঠলে ওনার ফেরদৌস কুরেশি রুমে ঢুকলাম। আমরা আলাপ করলাম, বললাম যে আমার একটা ছাপা হয়েছে। কোথায়? এটা তোমার লেখা? আমি তখন খুবই ছোট, আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে এই লেখা আমার হইতে পারে। তা উনিও তাকাইলে কয়েকবার। আমার ছোট বলতে কি চেহারাই ছোট নাকি আপনার? চেহারাই ছোট, এমন কোনো গ্রোথ নাই আমার। হ্যাঁ হ্যাঁ। তো এদিকে পড়ালেখা তো শেষ, মাস্টার এমএ হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একাডেমিক্যালি আপনি হলো মানে ওই দেখতে ছোটখাটো ওই হিসাবে বলছেন। হ্যাঁ, তো পরে উনি বললেন যে তোমার লেখা? আমি চাই আমার লেখা। তো বললো ঠিক আছে, তুমি কালকে থেকে জয়েন করো। মাশাআল্লাহ। আমি পরের দিন থেকে আমি গেলাম। আমাকে চেয়ার টেবিল দেওয়া হইলো। আমি ওখানে থাকলাম প্রায় বছর 2। আচ্ছা, তারপরে আবার বেতন ভাড়া দিত অল্প আর কি, অল্প দিত আর কি, 100 টাকা নাকি দিত। তখন তো 100 টাকা অনেক। হ্যাঁ, পোস্ট অফিসের চাকরির চেয়ে তো একটু বেশি নাকি? পোস্ট অফিসে আর বেশি ছিল, কিন্তু আপনার ভালো লাগেনি? আমার ভালো লাগে। এটা পরিবার থেকে কিছু বললো? বললো তুমি এখানে গেলা, এটা তোমার আব্বা ছিল এখানে, ভালো একটা পরিচয় দিতে পারতাম। আমি আর কিছু কথা বলতে বলিনি, এটা প্রতিবাদও করি নাই। আমি আমার চলছে। পরে বহুদিন আবার দেশ বাংলাতে চলে আসলাম। বহুদিন অফ ছিল, চাকরি মেয়ে কিছুই করি নাই, বাসায় ছিলাম। পরে আবার সংগ্রামে ঢুকলাম। সংগ্রামে একবার। কত সালে ঢুকলেন? ওইটা বোধহয় 78 সালের জুলাই মাসের, জানুয়ারি মাসের জুলাইয়ের দিয়ে ঢুকলাম। 70 না, শুরু 78 মানে পরে সেকেন্ড টাইম যখন ঢুকলাম। তালিবাই আসলাম বাসায়। আমার তখন মতিল, তো তালিবাই ছিল তো, আব্দুল রহমান তালিব। উনি বলেন যে চলো এখন যাবো। আমি কোথায়? বলছি কাপড় পরেন। কাপড় পরলাম। উনি নিয়ে আমার গেলেন বংশাল রোড। ওখানে সংগ্রাম শুরু হয়েছে, জানুয়ারি 17 তারিখ শুরু হয়েছে 78-এর। আমি জুলাই জয়েন করলাম। উনি বললেন আপনি এখানে বসবেন, সাহিত্য পাতা বেরোবে সংগ্রামের, সাহিত্য পাতা দেখবেন আল মাহমুদ, আপনি তাকে সাহায্য করবেন। আচ্ছা, আমি ঠিক আছে। ওই একই রুমে আমি বসতাম, আসাদ ভাই বসতেন, কিসমত ভাই বসতেন, আর বসতেন আক্তার ফারুক। হ্যাঁ, তখন উনি সম্পাদক। আক্তার ফারুক সম্পাদক। অ্যাসিস্ট্যান্ট এডিটর হলো আসাদ ভাই, আবুল আসাদ ভাই, আর কিসমতি ভাই, জুলফির আহমদ কিসমতি, আর আমি। তো আমি ছিলাম বহুদিন। 5-6 মাস পরেই আলবাম বললো তুমি দেখো, তুমি দেখে দিয়ে আমার একটু দেখাই হবে। তো আমি নিজে দেখে ওনার দেখাইতাম, বললে ঠিক আছে দিয়ে দাও। এই আস্তে আস্তে অফিস করতো, মাঝে মাঝে যেত, সবসময় যেত না উনি। মাসে 5-6 দিন গেছে। উনি তো বোধহয় আমার শিল্পকলাতে চাকরি করেন। হ্যাঁ, উনি তো ওখানে, তখনও উনি ওখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, পাশাপাশি উনি এটা করেন। ওখানে উনি
পরে একটা পোস্ট লিখতেন দৌলত কাজী নামে, আমিও লিখতাম বাই নেমে হঠাৎ হঠাৎ, মানে উপসম্পাদকীয়। উপসম্পাদকীয়। আচ্ছা, তো 78 সালে আপনি ওখানে ঢুকলেন, এরপর এই পর্যন্ত সংগ্রামী, প্রায় 51 বছর। 51 বছর একটি প্রতিষ্ঠানে আপনি একই পদে আছেন। একই পদে। এবং মাঝখানে তো আবার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বারবার সম্মান নিলাম, হ্যাঁ, হ্যাঁ। এটা 7 বছর ছিলাম। 7 বছর ভারপ্রাপ্ত সম্পাদক, তারপরে আবার স্বপদে আবার শপথ ফিরে আসছেন। এখন তো আর অফিসে মানে রেগুলার যেতে আমি পারেন না। যাইনি, শরীর আমার প্রায় 1.5 বছর শরীর খারাপ। হার্ট ফাউন্ডেশনে ছিলাম প্রায় 7 দিন সিসিউতে। এখন পর্যন্ত শরীর ভালো হয় নাই, আশা করছি ভালো হবে। হচ্ছে একটু ভালো হচ্ছে। 1948-এ আপনার জন্ম, আর সেই হিসেবে এখন বয়স কত? 76-এর উপরে। 76-এর উপর। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি আরো সুস্থতার সাথে অনেক দিন ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে আর কি, ইনশাল্লাহ। এখন তো চুল অনেক কাছেই আছে। হ্যাঁ, কাছেই আছে। তো সাজ্জাদ ভাই, আপনার এই যে দীর্ঘ কর্মজীবন, আপনি প্রথম বই প্রকাশ হলো কত সালে? 78-এই বোধ হয়। 78-এ। হ্যাঁ, এলো ছড়ার বই, একটা রাজার কথা প্রজার কথা। আর আপনার হচ্ছে মাস্টার্স কমপ্লিট হয়েছিল কত সালে? সেটা হলো 74-এ। 74-এ। এখন পর্যন্ত আপনার বই প্রকাশ হয়েছে কতগুলো? প্রায় 20টার মতো। 20টার মধ্যে ম্যাক্সিমাম তো ছড়া। ছড়া আছে, উপন্যাস আছে, কিশোর উপন্যাস, প্রবন্ধ আছে। তাহলে আপনি সব মানে কবিতার বই নাই? কবিতার বই নেই, সব ছড়া। হ্যাঁ, আমার ছড়াও কবিতাই। হ্যাঁ, আমি যে ছড়া লিখছি যে কবিতার মতো। অনেকে যে গদ্য কবিতা টবিতা লেখে, এগুলো আপনি লেখেন? আমি লিখিনি। আচ্ছা, আমি প্রথম 2-3 দিন লিখছিলাম, কিন্তু ছাপা হয়েছিল, পরে আর এটা বাদ দিয়ে আমি ছড়া দিয়ে চলে গেছি। আপনার তো ছড়া হচ্ছে আনপ্যারালাল বাংলাদেশে। সাজ্জাদ হোসেন খানের ছড়ার সামনে কম মানুষই আছে, কম কবি আছে এখানে। তো আপনার এই যে দীর্ঘ একটা জীবন আপনি পার করে আসলেন, এই জীবনে আপনার মানে একটা প্রতিষ্ঠানে আপনি আছেন, এই প্রতিষ্ঠানে আপনার প্রাপ্তি অপ্রাপ্তিগুলো কি মনে হয়? যে না, অপ্রাপ্তি তো আমি দেখি না কিছুই, প্রাপ্তি আমার সবটাই প্রাপ্তি। আপনার কোনো মানে ওখানে অপ্রাপ্তি কিছু? আমার কিছুই নেই, কেন আমি নিজের থেকে এই বন্ধু উঠছি, এইটা বন্ধু গেছি, আর কি চাই? আর প্রাপ্তি আর কি যাবো? সেটাই। হ্যাঁ। তো ওখানে কি ফর্মাল কোনো রিটায়ারমেন্টের কোনো বয়স আছে পত্রিকায়? না, আছে। তা আপনার সেই হিসাবে? আমি রিজাইন করেছি। করেছেন? করেছি। কিন্তু তারপরেও আপনি দায়িত্ব পালন করছেন? না, যাই না, মাঝে মাঝে টেলিফোন করি, কি গেল না গেল এইসব করি। না, পাতার দায়িত্ব তো নাই এখন? এখন আর করি না। এখন কি পাতার দায়িত্ব আছে? রিদওয়ান কি এখন পাতার সম্পাদক? সম্পাদক না, সে দেখে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই ব্যবসায় এখন থাকে। তাই সে খুব নিষ্ঠার সাথে কাজ করতেছে, সে ভালো ছেলে। আপনার বৈবাহিক জীবনে একটু ফিরে আসি। বিয়ে করলেন কত সালে? বিয়ে করলাম 78-এ, মানে চাকরি পাওয়ার পরই, মানে সংগ্রামে যখন জয়েন তখন। তো এই বিবাহ যে করলেন, এটা কি নিজের পছন্দের নাকি পারিবারিক? আমারই আত্মীয়, আমার ফুফাতো বোন। ও, নিজেদের মধ্যে? হ্যাঁ, নিজেদের মধ্যে। আচ্ছা। তো প্রথম সন্তান হলো? আছে, মেহরাব হোসেন খান। ও কত সালে জন্ম? ও হয়েছে 81-এ, মানে বিয়ের 2-3 বছর পর। ও কি করছে এখন? ও এখন বাংলা ভিশনের আছে, সিনিয়র নিউজ এডিটর। আচ্ছা। আর হলো এরপরে সোহরাব হোসেন খান, ও আছে অ্যাকাউন্টিংয়ে, মেটাল মোটরস ইন্ডাস্ট্রিতে। আচ্ছা। এই দুজনই। আর মেয়ে তো নাই? দুটো ছেলে? দুটোই ছেলে। হ্যাঁ। তা আপনাদের এই যে দীর্ঘ একটা দাম্পত্য জীবন, তাও আবার আত্মীয়র মধ্যে বিয়ে, তা আপনাদের দাম্পত্য জীবনটা কেমন কাটলো? খুব ভালো, খুবই ভালো। বোঝাপড়া ভালো ছিল? হ্যাঁ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অনেক সময় যে দাম্পত্য জীবনে এদিক সেদিক হয়, খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। এটা খুবই চমৎকার। এখন আপনার একটু মানে লেখালেখিতে আবার আসি। বাংলাদেশের শিল্প সাহিত্যের অঙ্গনে ছড়া সাহিত্যটা একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই ছড়া সাহিত্য নিয়ে আপনার সার্বিক একটা মূল্যায়ন জানতে চাই, যে বাংলাদেশের ছড়া এবং এই ছড়া শিল্পটা মানে
উৎকর্ষতার দিক থেকে কত দূর পর্যন্ত এগোতে পারছে বলে মনে করেন? আমার মানে অনেক, ইন্ডিয়ার থেকে অনেক উপরে, হুম হুম। বাংলাদেশের ছড়া, পশ্চিমবঙ্গের ছড়ার থেকে অনেক উপরে, আচ্ছা, এবং ভালো ভালো ছড়াকার এখন এখানে আছে। বাংলাদেশে আর কাদেরকে আপনি বড় ছড়াকার মনে ওই যে করেন আপনার? আবু সালে আছে, হুম হুম রিটন আছে, হুম রিটন হুম হুম। ভালো ভালো লেখে। ওরা তো জুনিয়র আপনার। হ্যাঁ, আবু না, সালে আপনার আমার সমসাময়িক? সমসাময়িক। হুম হুম আবু সালে আছে, আর ফারুক নেওয়াজ আছে। হুম হুম। ও ছড়া যেমন লেখে, কবিতাও লেখে, ভালো লেখে। ভালো লেগেছে। সে তো বোধহয় বাংলা একাডেমি পুরস্কার গতবার পাইনি পেতে নিয়েছিল, কিন্তু পরে বাতিল করা হয়েছে। বাতিল করে দিল। তো আমার নাম তো প্রতিবারই আমার নাম ওঠে, কিন্তু দেয় না। পলিটিক্যাল কারণ। ইয়ে মানাসুদ বললো যে তোমার নাম তো প্রতি ইয়েতে লিস্টে পাই, কিন্তু আমি তো দিলে কাজ হবে না, অন্যেরও দেয় না। হুম হুম হুম। আমি কি করবো? কে বলে এটা? মানাসুদ, আচ্ছা আচ্ছা। উনি তো ইয়ে পরীক্ষকের মধ্যে একজন ছিলেন, উনি প্রতি ইয়েতেই তোমার নাম থাকে। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের এই জিনিসগুলো পলিটিক্যাল দিক থেকে হ্যাঁ, পলিটিক্যাল হয়ে গেছে। মানে শিল্প সাহিত্যের যে একটা কদর সেটা নাই এখানে, মানে সবকিছুই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা। যেন আবু সালে বললো যে তোমার এটা পাওয়া খুবই উচিত ছিল। আবু সালে পেয়েছে কি? পেয়েছি। সেটাই, বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পর্যন্ত মানে যাওয়া উচিত আপনাদের। নাই তো কি করা। তরুণদের মধ্যে আপনি এই যে শিল্প সাহিত্যের চর্চার বিষয় বা এখনকার যে মানে সমসাময়িক ছড়া সাহিত্য বা সাহিত্যের বিষয়ে একটা মূল্যায়ন আপনার জানতে চাই। সমসাময়িক সমসাময়িক যারা লিখছে ভালো লিখতেছে, অনেকেই আছে অনেক ভালো লিখতেছে, ছড়া ভালো লিখতেছে, কবিতা ভালো লিখতেছে। আমি দেখলাম যে ইন্ডিয়ান যে পড়িত আমি অনেক ভালো, অনেক ভালো। আমার একটা ইন্ডিয়াতে একটা বই বেরিয়েছিল 500 বছরের ছড়া, ওর মধ্যে আমার একটা ছড়া ওরা পিক আপ করছিল। পরে এই বইটার সমালোচনা হইল ইয়েতে, দেশ পত্রিকায়। তো বললো যে বাংলাদেশের 40 জন ছড়াকারের ছড়া আছে, এর মধ্যে 1 নম্বর শামসুর রহমান, 2 নম্বর সাজ্জাদ হোসেন খান। মাশাআল্লাহ। আমার দেখালো না আক্তার, ফারুক আহমদের ছেলে, দেখেন আপনার ইয়ে লিখছে, আক্তার তো বোধহয় মারা গেছে। মারা গেছে। দুই বইতে আমি পাইনি, প্রথম পাইছে আল মাহমুদের। আল মাহমুদ কেউ সাথে এটির ভিতরে রাজাঘাট ঢুকলো কীভাবে? কিসের রাজাঘাট? ও তোমার লেখা কিনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল মাহমুদের যে সাথে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, বহুদিন। তো আল মাহমুদের মানে কবিতা এবং সাহিত্যের ব্যাপার আপনার মূল্যায়ন? অনেক ভালো, তার তো আনপ্যারালাল জিনিস। তার যেমন কয়েকটা বই সংগ্রামী ছাপছি, যে বেরোটি এটা পুরোটাই, আগুনের মেয়ে, এটা পুরোটাই এখানে ছাপা হয়েছে। আর জানি কি আসলে 3টা বই আমি সংগ্রামের ধারাবাহিক ছাপছি। আচ্ছা আচ্ছা। তো ওনার একটা গুণ ছিল ভালো, লিখেই আমার দিত, তুমি দেখবা যেটা ভালো, তোমাকে ভালো না হলে ফেলে কেটে দিবা। আমি যে বেরোটির অনেক স্পিড ফেলে দিছি, ইয়ে মোহাম্মদ ভাই এগুলি কিন্তু ছাপা যাবে না, বলছি তোমার মাল লাগে ছেড়ে লো। না, উনি তো উপন্যাসও লিখেছেন। উপন্যাস তো আগুনের মেয়ে, আগুনের মেয়ে, তো এগুলো তো কিছু মানে বিষয় ছিল, আমি বাদ দিয়েছি। হ্যাঁ, কিন্তু এইগুলো কি পরে আপনি যেটা আমি পরে পয়সা দেখি না এটা অ্যাড হয়েছে কিনা, মনে হয় না, কেন এখানে লিখতো তো নেই, ওই টেবিলে লিখে আমার দিত, ওখানে আমি কাগজ ফেলে দিতাম। আচ্ছা 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 আচ্ছা। তারপরেও যা আছে সেটাও কম না, অনেক অনেক সেটাই আর কি। যেমন মানুষের ধারাবাহিক লিখছে আমার এখানে, কয়েকটা ডায়েরি, তারপরে জার্নাল, আর কয়েকটা এখানে ধারাবাহিক লিখছে। তো আমাদের যে মানে ইসলামী মূল্যবোধের কিছু কবি আছেন, বিশেষ করে 80-র দশকের, এই আপনি তো হচ্ছে 60 না 70-এর কবি? আমি 60-এর শেষে, 60-এর শেষের দিকে আপনি, মানে 60-এরই কবি আপনি? আমি 60-এর ধরে ধরা যায়, 70 মেইনলি হচ্ছে 70। হ্যাঁ 70। তো 80-র দশকের কবিদের মধ্যে মতিউর রহমান মল্লিক, হাসান আলীম, মুকুল চৌধুরী, এরপরে হচ্ছে আপনার আসাদ বিন হাফিজ, কবি আব্দুল্লাহ শিকদার, মোশাররফ হোসেন খান, তারপরে একটু মানে অন্য ধারার মধ্যে রেজাউদ্দিন স্ট্যালিন, এরা তো 80-র দশকের কবি। আমার সংগ্রাম লিখেই বড় হয়েছে। কে? রেজাউদ্দিন স্ট্যালিন। কিন্তু সে তো এখন আবার আমার দেখে ওস্তাদকে করে এখন তো সে শিল্পকলার ডিজে। এই 80-র দশকের কবি এবং কবিতা নিয়ে আপনার একটা মূল্যায়ন জানতে চাই। এর মধ্যে তো আমার মনে হয় ভালোদের মধ্যে
আব্দুল সিদ্দিককে ধরা যায়, হুম হুম মল্লিক গেলে অন্য ধারার কবি পুরোটা। হুম হুম। আর মোশাররফও আছে এদিকে, মানে এটা পুরোপুরি তার ইয়ে না, মোশাররফ ভালো লেখে। হুম 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 আর ওই একটু ক্লাসিক্যাল ধরতে গেলে মুকুল চৌধুরী হুম হুম ক্লাসিক্যাল লেখা লিখেছে, হুম তার লেখা ক্লাসিক্যাল পড়ে। কারণ সে তো আমার ইয়ের ছাত্র, আমাদের কবি আফজাল চৌধুরীর ছাত্র। সে ছাত্র। আফজাল চৌধুরীর লেখাও সব ক্লাসিক্যাল লেখা। হুম। অতি উচ্চমানের লেখা। হচ্ছে মানে আফজাল চৌধুরীর লেখা আমি পড়েছি। খুব উচ্চমানের লেখা। আর তার কবিতাও যেমন, তিনি নাটকও লিখেছেন। নাটক লিখছে, তার লেখা আমি সবচেয়ে নাটকটা বাসি, সংগ্রামে ছাপা হয়েছে বাসি। আর একটা নাটক ছিল ওই যে সিলেট বিজয়, শিল্পী ছিল এটা। হ্যাঁ, এই নাটকটা অসাধারণ একটা নাটক। তো 80-র দশকের এই কবিদের পরে আমাদের এই ডানপন্থী বা আপনার ইসলামী মূল্যবোধের এই ধারায় মানে যারা লিখেছেন পরবর্তীতে 90 বা 00 দশকে, এদের সম্ভাবনা কেমন দেখেন আপনি? এদের মধ্যে কাদেরকে আপনি আগায় রাখবেন? আমি দেখতেছি না কেউ এখন পর্যন্ত তারা দাঁড়াতে পারে না, যে মানে একটা যে জায়গায় আসবে সেটা করতে এখন পারে আসলে না। শুরু হয়েছে তাদের কাজ। 90-এর মধ্যে তো জাকির আবু জাফরকে একটু আগায় রাখা যায়, ধরা যায়। এখন আপনার এই যে অবসর সময় চলছে, এই অবসর জীবনটাকে কেমন এনজয় করছেন আপনি? ভালো লাগতেছে না, পড়াশোনা বেশি করতে পারতেছে না, মাথা ধরে। এর ভিতরে আমি একটা কাজ করেছি, আমার আত্মজীবনীটা লিখছি, একটা শেষ করছেন? শেষ করেছি, এটা বেরোচ্ছে বাংলা বাজার থেকে। সংগ্রামে ছাপা হয়েছে ধারাবাহিক, ফুল করে ছাপা হয়েছিল 6টা ইস্যু, পরে সংগ্রামে ছাপা হয়েছে প্রায় মানে 70-80টা ইস্যু। এসো, তাহলে তো বড় বই হচ্ছে। বড় বই, বেশ বড় বই। এটার নাম হইল জীবন ঘুরির আকাশ দেখা। তো এত বড় একটা বই আপনি লিখলেন, তো আজকে কিছু গল্প করেন ওই বই থেকে, কোনো একটা স্মৃতি বলেন। না, এই তো ওই যে আমি বলছি, এগুলি মেইন ওখানে গেছে, এই শান্তিবাগ, কুমিল্লা, এই যে এখান থেকে গেছি, ওগুলি সব আসছে ওটার ভিতরে। এখন আপনার হচ্ছে আপনার ওয়াইফ এবং আপনারা ছেলে মেয়ে সব একসাথে থাকে? একসাথে। হ্যাঁ, তো এখানে নাতি নাতি কয়জন? বড় ছেলের 1 মেয়ে 1 ছেলে, আর ছোটটার একটা ছেলে। আচ্ছা, বড়টা থাকে 3 তলায়, আমার 2 তলায়। তো এই যে আপনি সাংবাদিক পল্লীতে যে বাসায় এখানে আছেন, এখানে কত সাল থেকে আছেন? আমি তো এখানে 96-তে আসি, আর 95-তে আমরা প্লট পাই। প্লট পান? হ্যাঁ, প্লট পাই। তখন তো এটা গ্রামের মতো ছিল। গ্রাম পুরোটা না, এটা নদী ছিল। এটা তুরাগ নদীর একটা শাখা ছিল, এখানে এটা মাটি ফেলে ভরাট করা হয়েছে। 96-তে খালেদা জিয়া এসে আমার বাসার সামনেই প্রত্যেকে দিছে, দলিল বন্টন করছে। আচ্ছা আচ্ছা, এটা কি লটারিতে পাইছেন আপনারা? আমি লটারিতে পেয়েছি। তো লটারিতে তো আপনার ভাগ্য ভালো যে আপনি একদম রাস্তার সাথে পাইছেন। না, প্রথম পাইছিলাম কোনাটা, পরে আবার লটারি হলে পরে পাইলাম এটা। তো আপনি এই সাংবাদিক পল্লীতে যারা প্রথম দিকে করছে তাদের মধ্যে আমি প্রথম করি। এটা 3 শেড বাড়ি ছিল এটা, এখান থেকে আস্তে আস্তে 1 বছর পরেই আমি বিল্ডিং করি। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখন আপনি যে নতুন যারা লেখালেখি করছে এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার পরামর্শ তারা পড়তে হবে। আমরা যারা লিখছি আগে, ওইসব জিনিস ধারাবাহিকতা বুঝতে হবে, জিনিসটা কীভাবে আমরা লিখছি, কী করছি না করছি, এইগুলো জিনিসগুলো। পড়াশোনা ছাড়া তো কোনো কাজ হবে না, স্টাডি করতে হবে। আমি নিজে লেখা তো যাবে না, আমার দেখতে হবে ওনারা কী লিখছে, আমি কি লিখতেছি, সেই জিনিসগুলো। যেমন আমার আগের লেখাগুলি পড়ি, কিছুই হয়নি, এটা মনে হয়নি আমি কি লিখলাম আর এখন কি হচ্ছে। তো এখন আপনার লেখার আর কি করতে চান? আপনার ভবিষ্যৎ? এখন তো ভবিষ্যৎ শেষ, নিজের জীবনের ভবিষ্যতে নাই এখন, আর লিখবো কি? পড়তে পারি না, পড়তে গেলে মাথা ধরে খুব অসুবিধা হয়। কারণ আমি তো হার্টের রোগী, ছিলাম, হাসপাতাল ছিলাম। ওপেন হার্ট করা আছে কি না? না, রিং টিং আছে না, কিছু নেই। তাহলে আপনি কি আর হার্টের রোগী? আপনি তো একটু চেক আপের মধ্যে আছেন। চেক আপে আমি প্রতি 2 মাস পর পর ডাক্তারের কাছে যাই। আমার যে ডাক্তার চেক আপ করে ওষুধ বদলে দেয় বা অ্যাড করে এইসব।
তবে আমার মনে হয় যে আপনি আরো আপনার আল্লাহ চাহে তো আপনি নতুন কোনো বিষয় হাতে নিয়ে লিখতে পারেন। লিখতে আমার মনে পারবো, দেখি আমি হুম। চেষ্টা আছে আরও কিছুদিন যা হয়। হুম। তারপরে দেখবো। এখন আপনি অবসর সময়টা কাটাচ্ছেন বাসাতেই বেশিরভাগ, বেশিরভাগ আর এমনি বাইরে ঘুরতে টুরতে যান না? না যাই, ওই যে বিভিন্ন জায়গায় যাই। আমার ছোটো ছেলে আছে, ও নিয়ে যায়। যেমন ডিয়াবাড়ি গেলাম হুম। একবার, তারপর জিন্দা পার্ক গেলাম একবার। হুম হুম। ও চাইছিল আমাকে কক্সবাজার নিয়ে যেতে, কিন্তু আমি রাজি হইনি। আচ্ছা আচ্ছা। এটা হঠাৎ গিয়ে দূর গিয়ে কী হয় কে জানে, হুম হুম হুম। এই জন্য যাইনি। আপনার ভাই বোনদের মধ্যে কি সবাই বেঁচে আছে নাকি? না, একজন মারা গেছে। 9 ভাই বোনের মধ্যে? হ্যাঁ, একজন মারা গেছে। আর সব 8 ভাই বোন বেঁচে আছেন? বেঁচে আছে। তা এটা তো অনেক বড় প্রাপ্তি। বড়, হ্যাঁ। তো তাদের সাথে দেখা হয় না আপনার? দেখা আসে, ওরা মাঝে মাঝে আসে। তারা কোথায় থাকেন? ঢাকাতেই থাকেন না, বেশি? 3জন ছিলেন সৌদি আরব, হুম হুম আর চলে আসছে এখন, হুম। থাকে বাড়িতে। ওখানে থাকেন? হ্যাঁ, বোনরা তো সব বিয়ে শাদী হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। ও তারা ওকেশনালি বেড়াতে টেড়াতে আসা? আসে এই। এই। আপনার সাথে আমাদের কথা বলে ভালোই লাগলো। তো নতুনদের উদ্দেশ্যে আপনি বললেন যে তাদের স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, লেখার সময়টাকে ধারণ করতে হবে তাদের লেখা। এখন কি হচ্ছে হ্যাঁ। সেটা লিখতে হবে, আমি যে পিছনের জিনিস চলে যায় হবে না। এখন আমি আপনার মানে শর্টকাট কিছু বিষয় একটু আপনার কাছ থেকে জানবো। আপনার জীবনে তো অনেক পড়াশোনা করছেন। মোটামুটি করছি আর কি, হ্যাঁ, মোটামুটি। তো এই পড়াশোনার মধ্যে কমপক্ষে 2টো বইয়ের নাম যদি বলেন যে সবচেয়ে প্রিয়, আপনার ভালো লাগছে আপনি এরকম। শাহেদ আলী লেখা আচ্ছা আচ্ছা জিব্রাইলের ডানা, একটা আচ্ছা। গল্পটা খুবই ফার্স্ট ক্লাস গল্প। হুম হুম হুম। ওনার শেষ গল্প লিখছিল কলমে কাক নামে, আমি দেখছি এটা পত্রিকা আসে, তার একটা বইয়ে নিচ্ছে এটা, হুম হুম হুম। কাক, ওটাও খুব ভালো। তার রুমের পাশে এটা গাছ ছিল, ওইটা কাকের বাসা ছিল, ওইটা নিয়ে উনি লিখছিলেন। জিব্রাইলের ডানা তো একটু অসাধারণ গল্প। অসাধারণ। এটা আমাদের ডিগ্রিতে পাঠ্য ছিল এটা। এটা সত্যজিৎ রায় বোধহয় এটা আপনার ফিল্ম করার কথা ছিল, কিন্তু পরে আর করেনি। আমি গল্পটা পড়েছি, অসাধারণ। তো আমি আল মাহমুদকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনের শ্রেষ্ঠ বই কোনটা। তিনিও শাহিদ আলীর একটা বই কথা বলছিলেন, তবে সে শাহিদ আলীর ঠিক বইটা না, বইটা হচ্ছে মোহাম্মদ আসাদের দ্য রোড টু মক্কা। আমার কাছে আছে, মক্কার পথে। হ্যাঁ, মক্কার পথে, কাবার পথে না, মক্কার পথে। তো এই বইটাকে উনি বলছিলেন যে হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ। আমি পড়ছি এটা, কিছুটা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আছে বইটা আমার কাছে। তো চমৎকার। তো শাহিদ আলী আমাদের বাংলাদেশের একজন মানে কথার শিল্পের দিক থেকে অনেক উচ্চ মানের, মানে তার সামনে বোধহয় খুব বেশি লোক নাই। নেই, তারে ডিফিট করতে পারে এমন লোক খুবই কম। শাহিদ আলী উনি ছিলেন সৈনিকের সম্পাদক একসময়, ওই ভাষা আন্দোলন সৈনিকের সম্পাদক ছিলেন। তো সাজ্জাদ ভাই, আপনার ব্যাপারে তো অনেক কথাই জানলাম, এখন আপনি আর কোনো কিছু বলতে চান? আমার তো অসুস্থতার জন্য আমি অনেক কিছু ভুলে গেছি। অসুস্থতার কারণে অনেক কিছু ভুলে গেছি, কথা বলতে অসুবিধা, আড়ষ্ট হয়ে আসে। তা আপনাকে আর আমরা কষ্ট দিতে চাই না আজকে। তো আপনি অনেক সুন্দর করে কষ্ট করে আসছো, এই জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার সময় দিয়েছেন। অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনার সাথে একটু আলাপচারিতা করবো আমরা। এই যে আপনাদের জীবনের এত সুন্দর ঘটনা, এই যে বর্ণাঢ্য জীবন, এই বিষয়গুলো আসলে নতুন প্রজন্মের জন্য প্রয়োজন আছে। এই যে আপনারা মানে সুন্দর একটা চাকরি পেয়েছিলেন পোস্ট অফিসের, সেটি ত্যাগ করছেন শিল্প সাহিত্যের জন্য, তাই তো বিষয়টা? হ্যাঁ, লেখালেখির জন্য আমি এটা ত্যাগ করেছেন। ওখানে থাকলে হয়তো আপনি ডিজি পর্যন্ত হয়ে যেতে পারতেন, অনেক দূর পর্যন্ত যেতে পারতেন। তো সেটাও আমাদের নতুনদের জন্য একটা শিক্ষা। হ্যাঁ, এরপরে একটা সাহিত্য পাতা আপনি 51 বছর চালাইলেন, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। অনেক কবি সাহিত্যিক, অনেক উৎস এখান থেকে, বড় বড় কবি, অনেক কবি সাহিত্যিক উৎস। আর এখানে আমি থাকতে বড় বড় লেখকরা লিখছে, শাহেদ আলী লিখছে, দেওয়ান আজরফ লিখছেন, মোফাকরুল ইসলাম লিখছেন, মান্না সৈয়দ লিখছেন, শাহাবুদ্দিন লিখছেন। বড় বড় কবি সাহিত্যিক এখানে জমা হইতো। এই যে লেনিন, রেজাদুল স্টালিন, এসব আমার এখানে উঠছে তার লেখা। আর আমাদের যারা ইয়ং এখন
80 দশকের কবি টবি সব সংগ্রামের প্রোডাক্ট, হুম হুম হুম। সব সংগ্রাম প্রোডাক্ট। তো সংগ্রাম আসলে আমাদের শিল্প সাহিত্যের জগতে একটা অনেক বড় ভূমিকা পালন অনেক করছে। অনেক বড় ভূমিকা, কেউ স্বীকার করুক আর না করুক, হুম। কিন্তু সংগ্রাম কিন্তু অনেক বড় ভূমিকা পালন করছে। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু বলি, যে সেটা হলো যে আপনার, আমি ওটা জিজ্ঞেস করছিলাম আপনাকে যে আপনার মানে প্রফেশনে কোনো অপ্রাপ্তি আছে কিনা, আপনি বলছেন যে না নাই, বরং আপনি সেখানে প্রাউড ফিল করেন যে আপনার হাত দিয়ে অনেক কবি সাহিত্যিক আসছে, এটাই আপনার জন্য একটা বড় প্রাপ্তি। অর্থনৈতিকভাবে হয়তো ওইভাবে আপনি সাপোর্ট পাননি, কিন্তু আলহামদুলিল্লাহ এই সন্তুষ্টির কথা কেউ বলতে পারে না, কিন্তু আপনি বললেন। অনেকে খালি বলে যে আমি পাইনি জীবনে। আপনার জীবনের কোনো কষ্ট আছে যে কষ্টটা আপনাকে মাঝে মধ্যেই আপনার মনে পড়ে এরকম? কষ্ট তো আমি দেখি না করো, আলহামদুলিল্লাহ, আমার এমন কোনো কষ্ট নাই বলতে গেলে। এটা একটা খুবই চমৎকার বিষয়। আপনি বললেন যে আপনি শারীরিকভাবে খুবই একটু মানে দুর্বল এখন আছেন, এবং যখন আপনি লেখাপড়া শেষ করছেন তখনও আপনাকে দেখে মানুষ ছোট মানুষ মনে করত, মানে শারীরিক গঠনের জন্য। তো আপনি মানে খাওয়া দাওয়া কি কম করতেন নাকি? না না, খাওয়া দাওয়া আমি ঠিকই এখনো যা করি ভালো করি, ভালোই করে। ভালোই করি। আচ্ছা, কোন খাবারটা আপনার সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে? গোস্তটা। কি গরুর গোস্ত? গরুর গোস্তটা তো ভালোই তো, আলহামদুলিল্লাহ। গরুর গোস্ত আপনি তো প্রিয়, তার মানে খেয়েছেন জীবনে ভালো? খেয়েছি অনেক, কিন্তু এখন আবার মানা আছে হার্টের জন্য, ডাক্তার বলেছে গরুর গোস্ত খুব কম খাবেন। আচ্ছা আচ্ছা। খাবেন মুরগি, আমি মুরগি খাই এখন। না, গরু খাওয়া যায়, বিভিন্ন গরু খাই খুব কম। খাবেন ইনশাল্লাহ। আর এই যে আপনি সুন্দর একটা পাঞ্জাবি পরছেন, আপনাকে আমি সবসময় সাদা সেদা মানুষ হিসেবেই দেখেছি, অত বেশি পাঞ্জাবি বেশি পরছেন। কোন কালারটা আপনার বেশি পছন্দ? আপনার কালার আমার কোনো অপছন্দ কিছুই নেই, যেটা দেয় এখন তো দেয় ছেলেরা, হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু কিনি না, ওই দুই ছেলে দুটো নিয়ে আসে, ওইটা আনে, তাই সেটাই পছন্দ হয়। হ্যাঁ, সেটাই পছন্দ। ওরাও জানে আমি কি পছন্দ করি, ঠিক সেইভাবে আনে। আপনি দীর্ঘ একটা জীবন পার করলেন, ৭৬ বছর বয়স এখন আপনার। তো ৭৬ বছর বয়স তেমন বিষয় না, অনেকে অনেক, যেমন আমাদের উপদেষ্টা আসাদ ভাই ৮৩ বছর বয়স। কার? আসাদ ভাই। হ্যাঁ, আসাদ ভাই ৮৩ বছর বয়স, তিনি এখনো লিখে যাচ্ছেন তার বই। এবং যদি ধরেন আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ৮৪ বছর বয়স, ৮৪ বছর বয়েসেও তিনি একটা রাষ্ট্র পরিচালনা করছেন। তো এই হিসেবে আপনার জীবনের কিন্তু মানে এখনই থেমে যাওয়ার সময় না, কিন্তু থেমে গেছি কারণ আমার অসুস্থতার কারণে আপনি একটু থামছেন। তো এটা একটা ব্রেক মনে করতে পারি, এটা এরপরে আবারও আপনি আবার আসতে পারে। জীবনের ব্যাপারে আপনার উপলব্ধি কি? আপনার মানুষের জীবনটা আসলে কি? মানুষ জীবন তো আমি কি দিয়ে গেলাম সেটা চিন্তা করতে হবে। আমি লিখতেছি, আমার লেখা দিয়ে মানুষের কি উপকার হবে সেটা আগে চিন্তা করতে হবে। আমি যে শ্রমটা দিচ্ছি, মেধা খরচ করতেছি, কিন্তু মানুষ কি পেল এটাতে, এটাই আমার প্রথম ইয়েটা, মানুষ কি পেল। আমি এটা লিখলিতে হলে লিখলিতে সব হয়ে গেল না, কিন্তু লেখাটা পাঠক কি পেল এটা থেকে, সেটা আমি সবসময় চিন্তা করি। এই জন্য লিখে দিলাম একটা কিছু, তা তো হলো না। সাজ্জাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবারও আল্লাহ চাহে তো আপনার সাথে দেখা হবে। আমি আগেও একবার এই তোমাদের সময় দিয়েছি, আমি প্যান ভিশনে আমার সাক্ষাৎকার গেছে। জি, ওই আহমেদ বাসির মরহুম, ওইগুলি বোধ হয় লিজেন্ডারি। আল মাহমুদ, আমি, শাহাবুদ্দিন ভাই, আর জানি কি। জি জি জি, চমৎকার ছিল সেই অনুষ্ঠানটাও। এই অনুষ্ঠানটাও আশা করছি সবার ভালো লাগবে। তা আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তোমাদের ধন্যবাদ, তোমরা তো করে আসছো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম বাংলা ছড়া সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, প্রবাদ পুরুষ, একজন জীবন্ত কিংবদন্তি, আমাদের সকলের শ্রদ্ধেয় কবি সাজ্জাদ হোসাইন খানের সাথে। তার এই কথাগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া ঘটনাগুলো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। এখান থেকে আমরা প্রেরণা পাব। এই সাক্ষাৎকার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদেরকেও কবির মতো করে যেন গড়ে তুলতে পারি, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।